বৈযোগচিত্র বৈচিত্র্যে আজ পড়ে শোনাব গি দ্য মোপাসার গল্প জনৈক বৃদ্ধ। সমস্ত সংবাদপত্রে এই বিজ্ঞাপনটি বেরিয়েছিল। সর্বসুবিধাযুক্ত দীর্ঘ অবকাশ যাপন অথবা স্থায়ী বসবাসের জন্য রদেলির নতুন খনিজ নির্ঝর আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। এখানকার লৌহ সমৃদ্ধ জল সারা বিশ্বে অদ্বিতীয়। রক্তদূষণের মোকাবেলা করতে যার খ্যাতি আছে, আর আছে মানুষকে দীর্ঘজীবী করার এক অত্যাশ্চর্য ক্ষমতা। পার অরণ্যের মাঝখানে পার্বত্য এলাকার বিরলে বিজনে ছোট্ট শহরটির মনোরম পরিবেশে চলে আসুন। কয়েক শতাব্দী যাবৎ এটা লক্ষ্য করা গেছে যে এখানকার মানুষ অসাধারণ পরমায়ুর অধিকারী। দলে দলে লোক ছুটল সেখানে। একদিন সকালে ওখানকার ভারপ্রাপ্ত ডাক্তারের ডাক পড়ল এক নবাগত ভদ্রলোকের বাড়িতে। ভদ্রলোকের নাম মসিয়ে দাঁড়ো। কদিন আগেই তিনি এসেছেন, বনের ধারে ভাড়া নিয়েছেন চমৎকার একটি বাড়ি। ৮৬ বছরের ছোটখাটো মানুষটি কিন্তু এই বয়সে যথেষ্ট প্রাণবন্ত, কষ্ট সহিষ্ণু, স্বাস্থ্যবান এবং কর্মঠ। বয়স লুকোনোর জন্য অশেষ কসরত করতে হয় তাকে। তিনি ডাক্তারকে একটি চেয়ার দেখিয়ে বসতে বললেন। তারপর সরাসরি কথাবার্তা শুরু করলেন। বললেন, শোনো ডাক্তার, যদি আমি সুস্বাস্থ্যের মালিক হই তবে তার সংযত জীবনযাপনের দৌলতে। যদিও খুব বুড়ো আমি নই, তবু সমীহ করার মতো একটা বয়স তো হয়েছেই। অথচ আমার কোনো অসুখ বিসুখ নেই, এমনকি সামান্য শরীর খারাপও করে না। তোমরা বলছো এখানকার জলহাওয়া দারুণ স্বাস্থ্যকর। আমি এটা সর্বান্তকরণে বিশ্বাস করছি, কিন্তু এখানে স্থায়ী আস্থানা গাড়ার আগে আমি প্রমাণ চাই। তাই তোমাকে অনুরোধ করছি, সপ্তাহে একদিন তুমি আমার এখানে এসো, আমাকে এইসব তথ্য সবিস্তারে জানাও। সর্বপ্রথমে আমি এই শহরের এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে যাদের বয়স ৮০-র বেশি তাদের একটা পূর্ণ তালিকা, যাকে বলে একেবারে সুসম্পূর্ণ তালিকা পেতে ইচ্ছুক। তাদের প্রত্যেকের কিছু কিছু দৈহিক ও শারীরবৃত্তীয় বিবরণও আমার জানা দরকার। তাদের পেশা, তাদের জীবনযাত্রা প্রণালী, তাদের অভ্যেস, এগুলোও আমি জানতে ইচ্ছুক। তারা কেউ মারা গেলে তুমি দয়া করে আমাকে খবর দেবে। কী কারণে, কী অবস্থায় তাদের মৃত্যু হলো সেটাও সংক্ষেপে বলবে। এরপর তিনি সহাস্যে তার বলিরেখা কুঞ্জিত ছোট্ট হাতখানা ডাক্তারের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ডাক্তার, আজ থেকে আমরা বন্ধু হলাম। আশা করি আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। ডাক্তার তার করমর্দন করলেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন তাকে। মসিয়ে দাঁড়ো সর্বদা মৃত্যুভয় আচ্ছন্ন থাকতেন। প্রায় কোনো রকম পার্থিব আনন্দ ফুর্তির ধারে কাছে তিনি ঘেঁষতেন না, কারণ তিনি এসব বিপজ্জনক মনে করতেন। তিনি মদ্যপান করেন না বলে যখনই কেউ বিস্ময় প্রকাশ করে বলতো, সে কি মশাই, যা খেলে মন প্রাণ চাঙ্গা হয়, মানুষ স্বপ্নরাজ্যে চলে যায়, তিনি তৎক্ষণাৎ আঁতকে উঠে তাকে থামিয়ে দিতেন। আমার জীবনটাকে মূল্য দিই আমি। আমার শব্দটির ওপর তিনি বেশ জোর দিতেন, যেন তার জীবনের, শুধু তারই জীবনের বিশেষ একটা স্বাতন্ত্র্য আছে, যেন সাধারণ মানুষের জীবনের সঙ্গে তার জীবনের বিস্তর ফারাক। এ ব্যাপারে প্রতিবাদের কোনো প্রশ্নই ওঠে না। সম্বন্ধসূচক আমার সর্বনামটির ওপর গুরুত্ব আরোপের ব্যাপারে তার একটা নিজস্ব বিশেষ পদ্ধতি ছিল। যখন তিনি বলতেন আমার চোখ, আমার পা, আমার বাহু, হাত, তখন এই বিষয়ে ভুল করার উপায় থাকত না যে তার ওই ইন্দ্রিয়গুলি ডাক্তার ইন্দ্রিয়ের মতো নয়। তিনি যখন তার ডাক্তারের প্রসঙ্গে কথা বলতেন তখন এই স্বাতন্ত্র্যবোধ আরও লক্ষণীয় হয়ে উঠত। যখন তিনি বলতেন আমার ডাক্তার, তখন লোককে ভাবতে হতো ওই ডাক্তার একমাত্র তারই, শুধুমাত্র তার জন্যই পূর্ব নির্দিষ্ট, যেন তার অসুখেই তিনি চিকিৎসা করেন শুধু, এবং কোনো রকম ব্যতিক্রম ব্যতিরেকেই তিনি পৃথিবীর অন্যান্য ডাক্তারদের চেয়ে সেরা। অন্য মানুষজন তার চোখে ছিল ছাঁচের পুতুল, যাদের শুধু পৃথিবীর শূন্যস্থান পূরণের জন্যই গড়া হয়েছে। তিনি তাদের দুটো ভাগে ভাগ করেছিলেন। একদলে সংস্পর্শে এসে কিছু সুযোগ সুবিধা পেয়েছিলেন, তাদের তিনি শুভেচ্ছা জানিয়ে সম্ভাষণ করতেন। আর এক দলের প্রতি এ ব্যাপারে বিমুখ ছিলেন। কিন্তু এই দুই শ্রেণীর মানুষই তার কাছে সমান অকিঞ্চিৎকর ছিল। যাই হোক, যেদিন রদেলির ডাক্তার তাকে শহরের ১৭ জন অতি অশীতিপর বাসিন্দার জন্য এক তালিকা এনে দিলেন, সেদিন থেকে তিনি হৃদয়ে এক নতুন ভাবনার দোলা অনুভব করতে লাগলেন। মনে তার এক অপরিচিত উৎকণ্ঠা সেই সব বৃদ্ধ বৃদ্ধার জন্যে, যাদের সঙ্গে একের পর এক তিনি পথের ধারে দেখা করতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আলাপ পরিচয়ের বাসনা আদৌ তার ছিল না, কিন্তু তাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে তিনি একটা স্বচ্ছ ধারণা গড়ে তুলেছিলেন। প্রতি বৃহস্পতিবারে ডাক্তারের সঙ্গে আহারে বসে
তিনি শুধু তাদের কথাই আলোচনা করতেন। বলতেন, আচ্ছা ডাক্তার, আজ জোসেফ ওয়াইনকো কেমন আছে? আমরা গত সপ্তাহে তাকে সামান্য অসুস্থ দেখে এসেছি। ডাক্তার যখন রোগীর স্বাস্থ্য বিবরণ দিতেন, মসিয়ে দাঁড়ো তখন তাকে বিজ্ঞের মতো নানা পরামর্শ দিতেন। যেমন বলতেন, রোগীর পথ্য, তাকে নিয়ে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা এবং তার চিকিৎসা পদ্ধতি বদলানো দরকার। অপরের ক্ষেত্রে এসব করে সুফল পাওয়া গেলে তিনি পরে তার প্রতিও এগুলো প্রয়োগ করতে পারেন। ওই ১৭ জন বৃদ্ধ বৃদ্ধা যেন তার পরীক্ষা নিরীক্ষার গবেষণাগার হয়ে উঠেছিল, যেখানে তিনি অনেক কিছু শিখেছিলেন। এক সন্ধ্যায় ডাক্তার ঘরে ঢুকেই ঘোষণা করলেন, রসিলি তুর্নেল মারা গেছেন। মসিয়ে দাঁড়ো চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? খুব ঠান্ডা লেগেছিল। খর্বাকৃতি বৃদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, মহিলা অত্যন্ত মোটা আর ভারী ছিলেন, নিশ্চয়ই খুব বেশি খেতেন। আমার যখন ওর বয়স হবে, আমি আমার ওজন সম্পর্কে আরও সচেতন হব। রসিলি তুর্নেলের চাইতে তিনি ২ বছরের বড় ছিলেন, কিন্তু তিনি নিজের বয়স ৭০ বলে চালাতেন। কয়েক মাস পরে হেনরি ব্রিসো মারা গেলেন। মসিয়ে দাঁড়ো ভীষণ মুষড়ে পড়লেন। এবারে যে লোকটি চলে গেল, সে শুধু রোগা পাতলাই ছিল না, তার চেয়ে ৩ মাসে ছোটও ছিল। শরীর স্বাস্থ্যের যত্নও ছিল তার। মসিয়ে দাঁড়ো ডাক্তারকে কোনো প্রশ্ন করতে সাহস পেলেন না। উদ্গ্রীব হয়ে রইলেন, ডাক্তারের মুখ থেকে বিস্তারিত শোনার অপেক্ষায়। ওহো, তাহলে তার মৃত্যুটা তুমি বলতে চাইছ নেহাতি আকস্মিক? কিন্তু গত সপ্তাহে দেখেছি সে সম্পূর্ণ সুস্থ ছিল। আমার মনে হয় ডাক্তার, সে নির্ঘাত কিছু গড়বড় করে বসেছিল। ডাক্তার ব্যাপারটা বেশ উপভোগ করছিলেন। বললেন, আমার তা মনে হয় না। তার ছেলেমেয়েদের কাছে শুনেছি তিনি খুব সাবধানে থাকতেন। এরপর আর থাকতে না পেরে মসিয়ে দাঁড়ো ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিন্তু কিন্তু তাহলে কিসে মারা গেল সে? প্লুরিসিতে। খর্বাকৃতি বৃদ্ধ বিশুদ্ধ আনন্দে তার শুষ্ক হাতে তালি বাজালেন। আমি তোমাকে বললাম না, বললাম কিছু একটা গড়বড় করেছিল। শুধু শুধু তোমার প্লুরিসি হতে পারে না। খাওয়া দাওয়ার পর নিশ্চয়ই সে হাওয়া খেতে বাইরে বেরোতো, এই করে নিশ্চয়ই বুকে ঠান্ডা বসিয়েছিল। প্লুরিসি? এটা আবার একটা অসুখ নাকি? এটা একটা দুর্ঘটনা। বোকারাই শুধু প্লুরিসিতে মরে। অতঃপর তিনি দ্বিগুণ উৎসাহে তার আহার সারলেন। যারা মারা গেছে খেতে বসে তাদের সম্বন্ধে আলোচনাও হতে থাকল। আর মাত্র ১৫ জন থাকলো এখন, কিন্তু তারা প্রত্যেকেই তাগড়াই এবং দিল খোলা, তাই নয় কি? মানব জীবনের ধর্মই এই, কমজোরিরা আগে মরে। যাদের বয়স ৩০-এর ঊর্ধ্বে ৬০-এ পৌঁছানোর একটা ভালো সুযোগ রয়েছে তাদের। ৬০ পেরিয়ে যায় যারা, তারা প্রায়ই ৮০ ধরে ফেলে। আর যারা ৮০ও পেরিয়ে যায় তারা প্রায় সর্বদাই শতায়ু হবার জন্য বেঁচে থাকে, কারণ তারা অপরের চেয়ে যোগ্য, শক্ত ও বিচক্ষণ। সেই বছরই আরও ২ জন মারা গেল, একজন আমাশায় এবং আরেকজন অজ্ঞান অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে। মসিয়ে দাঁড়ো প্রথমোক্ত লোকটির মৃত্যুতে খুবই মজা পেলেন। তিনি এই সিদ্ধান্তে এলেন যে আগের দিন লোকটি নিশ্চয়ই কোনো উত্তেজক খাবার টাবার খেয়েছিল। আমাশা হচ্ছে অসাবধান লোকেদের অসুখ, গোল্লায় যাক। কিন্তু ডাক্তার, লোকটার খাওয়া দাওয়ার প্রতি তোমার একটু নজর রাখা উচিত ছিল। যে লোকটি বেহুশ হয়ে দম আটকে মারা গেছে, তার মতে তার মৃত্যুর কারণ হৃদযন্ত্রের খারাপ অবস্থা, যা এতদিন খেয়াল করা হয়নি। এক সন্ধ্যায় ডাক্তার পল তিমোনে নামে একজনের মৃত্যু সংবাদ জানালেন। এই মমির মতো শুষ্ক লোকটি ১০০ বছর পর্যন্ত টিকে যাবেন এমন একটা আশা করা হয়েছিল, এবং তাতে খনিজ ঝর্ণাটির বিজ্ঞাপনও হতো। যখন মসিয়ে দাঁড়ো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কোন রোগে তিনি মারা গেলেন, ডাক্তার উত্তর দিলেন, মাফ করুন, সত্যি আমি কিছু জানি না। জানো না মানে? একজন ডাক্তারকে সবসময়ই জানতে হয়। তার কোনো রকম ইন্দ্রবৈকল্য ছিল না তো? ডাক্তার মাথা নাড়লেন, না, একেবারেই না। ধরো এমনও হতে পারে লিভার বা কিডনির কোনো সংক্রমণ। না, ওগুলো চমৎকার কাজ করছিল। পাকস্থলী ঠিকমতো কাজ করছিল কিনা পরীক্ষা করে দেখেছিলে? হজম শক্তি দুর্বল হয়ে পড়লে কিন্তু স্ট্রোক হতে পারে। স্ট্রোক ফোক হয়নি। মসিয়ে দাঁড়ো অত্যন্ত বিহ্বল হয়ে পড়লেন। উত্তেজিতভাবে বললেন, দেখো ডাক্তার, নিশ্চয়ই কোনো না কোনো কারণে তার মৃত্যু হয়েছে। তোমার মতে কি সেই কারণ? ডাক্তার হাত ছুঁড়ে অসহায় ভাব দেখালেন। আমার কোনো ধারণা নেই, আদৌ কোনো ধারণা নেই। যেহেতু তিনি মারা গেছেন, তাই তার মৃত্যু হয়েছে, এর বেশি কিছু বলার নেই। তখন মসিয়ে দাঁড়ো আবেগক্রম্প কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওর যেন ঠিক কত বয়স হয়েছিল? আমি মনে করতে পারছি না। ৮৯। শুনে খর্বাকৃতি বৃদ্ধ যুগপৎ অবিশ্বাসে আশ্বাসে বিস্ময়ে প্রশ্ন করলেন, ৮৯? সুতরাং আর যাই হোক,
এটাকে বুড়ো বয়স বলা যায় না?